প্রধানমন্ত্রী এত ক্ষমতা কেন, এটা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন, প্রচন্ড প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে 5-6 জন প্রশ্ন তুলেছেন। আপনারা যদি 1972 সনে গণপরিষদ বিতর্ক দেখেন, আপনারা খুব অবাক হয়ে যাবেন। আজকে আমরা যেই সংস্কার বলছি, এর প্রায় সমস্ত কিছুই সেখানে অ্যাটলিস্ট উল্লেখিত হয়েছে। কোনো দিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি কাউকে দেখি নাই। সব যদি রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব থাকে, তাহলে আমাদের জনগণেরই সদিচ্ছার অভাব আছে। আমরা যখন আপনার সংস্কারের কথা বলি, আপনারা কিছু খেয়াল করে দেখেন, সবসময় এই জিনিসটা চিন্তা করি। আমরা সংস্কারের কথা বলা শুরু করেছি কিন্তু বাংলাদেশ ফরমালি স্বাধীন হওয়ার আগে। কারণ আপনি দেখবেন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যে আছে, 3টা কথা বলা হয়েছে: মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তারপর হচ্ছে সাম্য। এই কথাগুলো কিন্তু আপনার আগের কনস্টিটিউশনে ঠিক এইভাবে পাবেন না। ওনারা অনেক অগ্রসর চিন্তার মানুষ ছিলেন। আপনারা যদি 1972 সনে গণপরিষদ বিতর্ক দেখেন, আপনারা খুব অবাক হয়ে যাবেন। আজকে আমরা যেই সংস্কার বলছি, এর প্রায় সমস্ত কিছুই সেখানে অ্যাটলিস্ট উল্লেখিত হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্ত এবং মানবেন্দ্র লারমা উল্লেখ করেছেন। এমনকি আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য, হাফেজ হাবিবুর রহমান এই মুহূর্তে মনে পড়ছে, ওনারাও বলেছেন। ওনারা তখনই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছেন, উল্লেখ করেছেন, অ্যাটলিস্ট প্রাদেশিক সরকারের কথা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন। এমনকি এটাও বলেছেন বিচারক যেন লয়ার থেকে নিয়োগ না হয়, উচ্চ আদালতে বিচারক যেন লয়ার থেকে নিয়োগ না হয়, কারণ উচ্চ আদালতে যারা লয়ার থাকে তারা পলিটিক্যালি ইনক্লাইন থাকে। এমন কিছু বাকি নাই বলেন নাই। প্রধানমন্ত্রী এত ক্ষমতা কেন, এটা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন, প্রচন্ড প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে 5-6 জন প্রশ্ন তুলেছেন। তো আমাদের সংস্কার ভাবনা অনেক আগের থেকে ছিল, বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকে ছিল। সারওয়ার তুষার বলেছেন 3 জোটের রূপরেখা, 3 জোট মিলেই করেছিল। এত ছাত্রদের চাপ বা সিভিল সোসাইটির চাপে না। আমি তো তখন আন্দোলনের মাঠেই থাকতাম, দেখতে দুনারা বসেই করেছে। মূলত 5 দলের বাম দলগুলোর উদ্যোগ ছিল, বাট সবাই রাজি হয়ে করেছে। তারপর বাস্তবায়িত হয়নি কেন? এখন আমিও খুব বলতে পারি সদিচ্ছার অভাব, কিন্তু আমার মনে হয় এটার উত্তর খোঁজার ক্ষেত্রে আমাদের সদিচ্ছার অভাব আছে। কেন বাস্তবায়িত হয়নি, এটা আমাকে খুব পীড়িত করে। সম্ভবত আমি আবার ইউনিভার্সিটি লাইফে যদি ফেরত যাই, আমি এই বিষয়টা একটা গবেষণা করবো, কেন বাস্তবায়িত হয় নাই। তখন আমার মাঝে মাঝে মনে হয় এটা কি প্রণয়ন করার সময় আসলে ওনারা প্রণয়ন করার সময় সদিচ্ছা ছিল কিনা, ওটা সন্দেহ লাগে। প্রণয়ন করার সময় কি সদিচ্ছা ছিল, তাহলে বাস্তবায়নে থাকলে বাস্তবায়ন হলো না কেন? আর আমরা খুব চট করে আমাদের একটা কমন প্রতিপক্ষ থাকে, আমিও বলি যে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দল মানে কি? রাজনৈতিক দল হচ্ছে বিগেস্ট ডেমোক্রেটিক অর্গানাইজেশন। রাজনৈতিক দলগুলো 30%, 40%, 10%, 5% মানুষকে রিপ্রেজেন্ট করে। সব যদি রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব থাকে, তাহলে আমাদের জনগণেরই সদিচ্ছার অভাব আছে। কারণ এই রাজনৈতিক দলগুলো আমাদের ভোটেই বারবার নির্বাচিত হয়। ভুয়া ভোটের কথাগুলো বাদ দিলাম, 1991 থেকে যদি পরবর্তী 3টা নির্বাচনও দেখেন, আমাদের ভোটই তো ইলেক্টেড হয়েছে। তার মানে আমাদেরই সদিচ্ছার অভাব আছে। একটু চিন্তা করে দেখেন কোথায় সদিচ্ছার অভাবে আছে। আমাদের উচ্চারণ করা খুব সোজা, কিন্তু এটা চাই এটা চাই, আমিও বহু কিছু উচ্চারণ করতাম। যখন করতে যায় মানুষ, কত রকম যে বাধা আসে। দেখেন একটা কথা আমরা অনেকদিন বলেছিলাম, অনেকবার বলেছি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার, অনেকে বলেছি। এখন যেই দল দেখবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে তার সমস্যা, এমনি নর্মাল ইলেকশন হলে সে হয়তো 250 আসনে জিতবে, প্রপোর্শনাল ইলেকশন হলে তার আবার চান্সটা কমে যাবে, সে ইনএভিটেবলি এটাকে বাধা দিবে, যে দলই হোক সেটা। কোনো দিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি কাউকে দেখি নাই। সমস্ত কিছুর মধ্যে একটা নিজের ভেস্টেড ইন্টারেস্ট চিন্তা করবে। এখন একটু কারেক্ট করি, তাহলে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলন, বড় বড় জিনিস হয়েছে কেন? কিছুটা সময়ের জন্য পেরেছে। যেমন আমরা জুলাই আগস্টে পেরেছিলাম। কারো ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করিনি, কারো গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করিনি, কেউ করে নাই। আমরা আন্দোলনের মুখ আপনার নাহিদ আসিফকে দেখেন, সারওয়ার তুষারকে দেখেছেন, সামিনাকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন। আমাদের মতো শত শত আসিফ, নাহিদ, সারওয়ার তুষার, সামিনা, আসিফ নজরুল, শত শত হাজার হাজার আমাদের চেয়েও কমিটেড মানুষ পুরা বাংলাদেশে ছড়িয়েছিল। হয়তো তারা লাইমলাইটে আসতে পারে না। লাইমলাইটে আসাটাও একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার না হলে 3 ভাগের 1 ভাগ পরিচয় পেতাম না, যদি বরিশাল ইউনিভার্সিটি টিচার হতাম। অ্যাক্সিডেন্টাল ব্যাপার, অনেক কিছু।
লয়ের টিচার না হলে পেতাম না। অনেক ব্যাপার থাকে এখানে। তো এটা আমাদের কিন্তু মানুষ যখন আমরা যখন জুলাই অগাস্টে যখন আমরা চেয়েছি, তীব্রভাবেই চেয়েছি, আমরা কয়েকটা চেনা মানুষ চাই নাই, সারা বাংলাদেশের মানুষ চেয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সাধারণ মারা নেমেছে, শ্রমিক নেমেছে, কৃষক নেমেছে। এখন আপনার এটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তারপর তারা হারিয়ে যায়, বিকজ তারা ভয়েসলেস মানুষ। আমাদের ভয়েস আছে, আমরা অনেক কথা বলতে পারি, অনেক অ্যাডভান্টেজ নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমরা যারা অ্যাডভান্টেজ একটা সেকশন অফ দ্য সোসাইটি, আমরা বিশেষ করে, আমি সাধারণ মানুষের কথা বলছি না, আমরা যখন সংস্কারের কথা বলি টুলি, যখন বাস্তবায়নের সময় আসে, ওই পার্টিকুলার ইভেন্টটা যখন চলে যায়, যখন বাস্তবায়নের চ্যালেঞ্জটা আসে, তখন আমাদের সবার মধ্যে আমার গোষ্ঠী, ব্যক্তি, দল, স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায়। এগুলি ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। এটা আমার অভিজ্ঞতা। আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ভুল, আমার অবজারভেশনটা ভুল, আমি খুবই খুশি হব। প্রধানমন্ত্রী ক্ষমতা 70 উঠছে, তারপর আপনি থার্ড একটা কনসেনসাসে আসলেন যে নেক্সট ইলেকশনটা, এটা আপনি একটু খেয়াল করবেন। আমি কিন্তু সার্ভার জাতীয় নাগরিক কমিটি থেকে আরেকটু স্মার্ট প্রপোজাল চেয়েছিলাম। আপনারা বলছেন এটা গণপরিষদ নির্বাচন, আপনারা এটা না বলে এটা বলেন এটা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন দুইটাই। আপনি এটা বলেন, সবাই বলে না, বুঝছেন? আপনি তো বলেন আপনার যে হ্যাঁ, কারণ তখন হয় কি, যেমন আমাদের 70 নির্বাচন যেমন হলো, আমাদের এর আগে 54 নির্বাচন এটাই হয়েছিল, ভারতের প্রথম সংসদ নির্বাচন এটা হয়েছিল। আমি যদি একটু খুলে বলি, আপনাদের বোরিং লাগবে কিন্তু এটা দরকার আছে। দেন আমরা সবাই সামনে নির্বাচনে ইলেক্টেড হলাম, আমরা সবাই, আমরা যারা আছি, ঠিক আছে, আমরা তো হয় সংসদ সদস্য হলাম 2025 সালের বা 26 সালের নির্বাচনে। আমরাই সংসদ সদস্য, আমরাই গণপরিষদ সদস্য। ধরেন আমরা সপ্তাহে 4 দিন বসবো সংসদ সদস্য হিসাবে, আর সপ্তাহে সংসদ সদস্য হিসাবে আমরা সংসদ যে কাজ করে সেই কাজ করব। 72 সংবিধানে যে পরিবর্তন দরকার তখনই সেটা করে ফেলবো সংসদ সদস্য হিসাবে, সংবিধান পরিবর্তন। আর সংবিধান প্রণয়নের জন্য, নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা সপ্তাহে 2 দিন গণপরিষদ হিসাবে বসবো, বা আমরা সপ্তাহে 7 দিনই সংসদ হিসাবে বসলাম, কিন্তু সন্ধ্যার পরে 3 ঘন্টা আমরা গণপরিষদ হিসাবে বসবো। এগুলি অ্যাকসেপ্টেড মেথড, নেপালে কিছুদিন আগে তাই হয়েছে। সো এগুলি, এই বিরোধগুলো আমরা কমায় ফেলে, আমার মানে মূল কথা হচ্ছে, আমি যদি পদ্ধতি ঠিক করা ব্যাপার না, যদি সত্যি সত্যি চাই যে আমরা এটা করব এবং আমরা এখনই নিশ্চিত করতে চাই, তাহলে বললাম না যে আমরা অর্ডিন্যান্সের মাধ্যমে আমাদের বলতে পারে আমরা এগ্রি করেছি, আপনারা অর্ডিন্যান্সের মাধ্যমে করেন, এটা করতে পারে। নেক্সট ইলেকশন আগে জুলাই 4 করে বলতে পারে যে যেই নির্বাচন হবে সে গণপরিষদ হবে, জাতীয় সংসদ হবে, সংস্কারগুলো আমরা করব। তো সেটা আসলে আমাদের জন্য একটা ফায়ার টেস্ট। আমরা দেখি রাজনৈতিক দল যারা আছে, আমাদের সামাজিক সংগঠন যারা আছে, সবাই সত্যি সত্যি বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা। বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, ছোট ছোট পরিবর্তন হবে। ছোট ছোট পরিবর্তনের জন্য মনে হয় এত মানুষ জীবন দেয় না। ধন্যবাদ সবাইকে।